ফিলিস্তিন মুসলিম বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু এবং এই ইস্যুতে ইরানের অবস্থান সবচেয়ে উচ্চকণ্ঠ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষা ইরান থেকেই আসে। হামাসকে অর্থ দেয় ইরান, হিজবুল্লাহকে সামরিক প্রশিক্ষণ দেয় ইরান। ইরানের হামাস ও হিজবুল্লাহকে সহায়তার বিষয়টি ঐতিহাসিকভাবেই প্রতিষ্ঠিত। তাহলে ইরান কি ফিলিস্তিনের সবচেয়ে বড় বন্ধু, নাকি এখানে আরও গভীর একটা প্রশ্ন আছে? আজ সেই প্রশ্নটাই করব। 1979 সালের বিপ্লবের পরপরই খোমেনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তেহরানে ইসরায়েলের দূতাবাস ভবনটি, যেটা শাহের আমলে ছিল, সেটা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLO-কে দিয়ে দেয়া হল। ইরানের সংবিধানে বিশ্বের মুসলমানদের মুক্তির সংগ্রামকে সমর্থন করার বিধান রাখা হল। সংবিধানে বিশ্বের নিপীড়িত মুসলমানদের সংগ্রামকে সমর্থন করার বিধান এখনও রয়েছে। প্রতিবছর রমজানের শেষ শুক্রবারকে আল কুদস দিবস হিসাবে পালন করা শুরু হল খোমেনির ঘোষণায়। বাহ্যিকভাবে এটা ফিলিস্তিনের প্রতি গভীর সংহতির প্রকাশ, কিন্তু আকিদার দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন তৈরি হয়। ইরানি ইনকিলাবের মাধ্যমে খোমেনি বিশ্ব মুসলিমের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তিনি তার দাওয়াতকে সর্বজনীন এবং সর্বগ্রাহ্য করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি শিয়া সুন্নি বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন। এখন প্রশ্ন হল, ফিলিস্তিন সমর্থন কি সেই সর্বজনীন আবেদনের একটি হাতিয়ার ছিল? কারণ ফিলিস্তিনের ইস্যু এমন একটি বিষয় যেখানে শিয়া সুন্নি কোনো বিভেদ নেই। সকল মুসলমান ফিলিস্তিনকে ভালোবাসেন। তাই এই ইস্যুতে সোচ্চার হলে আন্তর্জাতিক মুসলিম সমর্থন সহজে আসে। কিন্তু একটি তথ্য লক্ষ্য করা দরকার। ইরান ফিলিস্তিনের পক্ষে সোচ্চার, কিন্তু ফিলিস্তিনের মানুষ সুন্নি মুসলমান। তাদের নেতৃত্বে সুন্নি আলেম এবং সংগঠন। অথচ ইরান তার নিজের দেশের সুন্নিদের মসজিদ তৈরিরও অনুমতি দেয় না। বাইরে ফিলিস্তিনের মুক্তির কথা, ভেতরে নিজেদের সুন্নিদের উপর বিধিনিষেধ। এই দ্বন্দ্বটা কিভাবে ব্যাখ্যা করা যাবে? হামাস একটি সুন্নি সংগঠন, মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিন শাখা বলা যায়, এবং হামাসের সাথে সুন্নি মুসলিম ব্রাদারহুডের সংযোগ ঐতিহাসিকভাবেই প্রতিষ্ঠিত। ইরান এবং হামাসের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু সবসময় মসৃণ ছিল না। সিরিয়ার গৃহযুদ্ধের সময় 2011-12 সালে হামাস ও ইরানের সম্পর্কে ফাটল ধরেছিল, কারণ হামাস সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করেছিল এবং সিরিয়ার আসাদ সরকার ইরানের ঘনিষ্ঠ মিত্র। এই ঘটনাটা কি বলে? সিরিয়ার সুন্নি মুসলমানদের হত্যা হচ্ছে, হামাস সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল, ইরান সেই অন্যায়কারীর পক্ষে। এখানে প্রশ্ন ওঠে, ইরানের ফিলিস্তিন সমর্থন কি ফিলিস্তিনি মানুষের জন্য, নাকি ইসরায়েলের বিরোধিতাকে আঞ্চলিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য? ইরানের ফিলিস্তিন নীতির পিছনে আঞ্চলিক এই যে কৌশলের বিষয়টি বহু বিশ্লেষক উল্লেখ করেছেন। হিজবুল্লাহ লেবাননের একটা শিয়া সংগঠন। 1982 সালে ইরান সরাসরি হিজবুল্লাহ প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। ইরানের IRGC এর হিজবুল্লাহ প্রতিষ্ঠায় ভূমিকা ছিল। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, এটা সত্য, কিন্তু হিজবুল্লাহ সিরিয়ায় গিয়ে সুন্নি মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধ করেছে ইরানের নির্দেশে, এবং হিজবুল্লাহর সিরিয়ার আসাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ এটা দিনের আলোর মতো প্রতিষ্ঠিত। তাহলে হিজবুল্লাহ কি ফিলিস্তিনের জন্য লড়াই করে, নাকি ইরানের ভূ রাজনৈতিক লক্ষ্যের জন্যে? এই আলোচনায় একটা ন্যায্য প্রশ্ন আসে, ইরানের সমালোচনা করছ, কিন্তু আরব দেশগুলো কি করছে? সত্যি কথা বলতে আরব দেশগুলোর ভূমিকাও প্রশ্ন সাপেক্ষ, বিশাল বড় প্রশ্ন সাপেক্ষ। সৌদি আরব, মিশর, জর্ডান এরা ফিলিস্তিনের পক্ষে মৌখিকভাবে কথা বলে, কিন্তু কার্যত ইসরায়েলের সাথে
গোপন সমঝোতা করে। আরব দেশগুলোর ইসরায়েলের সাথে গোপন এবং প্রকাশ্য সম্পর্ক নথিভুক্ত বিষয়। আব্রাহাম অ্যাকর্ডস 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। এই পরিস্থিতিতে ইরান বলতে পারে, দেখো, আরব দেশগুলো ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, শুধু আমরাই ফিলিস্তিনের পক্ষে। কিন্তু প্রশ্ন হল, ইরানের সমর্থন কি ফিলিস্তিনি মানুষকে সত্যিকারভাবে সাহায্য করেছে, নাকি এটা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের একটি কার্যকর উপায়? শায়খ ইউসুফ আল কারজাভি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সুন্নি আলেমদের একজন। তিনি বিশ্বাস করতেন শিয়া সুন্নি ঐক্য সম্ভব। ফিলিস্তিনের মুক্তির জন্য মুসলিম বিশ্বকে এক হতেই হবে। তিনি ইরানের সাথে সংলাপ ও সহযোগিতার পক্ষে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হতাশ হয়েছিলেন। কারণ সিরিয়ায় যখন সুন্নি মুসলমানদের হত্যা করা হচ্ছিল এবং হিজবুল্লাহ ও ইরান সেই হত্যায় অংশ নিচ্ছিল, তখন কারজাভি ইরানের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হলেন। তার ঐক্য ফর্মুলা ব্যর্থ হওয়ার মূল কারণ কি ছিল? একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আকিদার মতভেদ লুকিয়ে রাজনৈতিক ঐক্য দীর্ঘস্থায়ী হয় না। মিল্লাতে মুসলিমার স্থায়িত্ব এবং দ্বীন ইসলামের হেফাজত আকিদার উপরই নির্ভর করে। ঐক্য দরকার, কিন্তু সেই ঐক্য হতে হবে সততার ভিত্তিতে, আকিদার মতভেদ স্বীকার করে, একে অপরকে সম্মান করে এবং পরস্পরের বিরুদ্ধে অস্ত্র না তুলে। তাহলে ইরান কি ফিলিস্তিনের বন্ধু? এক্ষেত্রে উত্তর হল আংশিকভাবে হ্যাঁ, আংশিকভাবে না। হ্যাঁ, ইরান ফিলিস্তিনের অস্ত্র এবং অর্থ দিয়েছে, তাদের সার্বিকভাবে সাহায্য করেছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক চাপ তৈরি করেছে। কিন্তু না, ইরানের ফিলিস্তিন নীতি মূলত তাদের আঞ্চলিক কৌশলের অংশ। যখন তাদের কৌশলগত স্বার্থ ফিলিস্তিনের সাথে মিলে যায়, তখন সমর্থন দেয়, যখন মেলে না, তখন নীরব থাকে বা অন্য পথ নেয়। সিরিয়ার উদাহরণ সবচেয়ে বড় প্রমাণ। সেখানে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও হামলা হয়েছে এবং ইরান সমর্থিত বাহিনী সেই হামলাতে অংশ নিয়েছে। ফিলিস্তিন একটি পবিত্র ইস্যু। কেউ যদি এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার বানায়, সেটা ফিলিস্তিনের প্রতিও অবিচার করা হবে। এই পর্বে এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সেটা ইরানের বিরোধিতা নয়, ইসরায়েলের সমর্থনও নয়, আরবের বিরোধিতাও নয়, সমর্থনও নয়। এটা একটা সৎ, নিরপেক্ষ বিশ্লেষণ, যেটা মুসলিম উম্মার জন্য জরুরি। ফিলিস্তিনের মুক্তি চাই, কিন্তু সেই মুক্তির সংগ্রামকে কেউ যেন নিজের সাম্প্রদায়িক এজেন্ডার হাতিয়ার না বানায়। ফিলিস্তিনি মানুষ সুন্নি মুসলমান, তাদের পক্ষে লড়াই করতে হবে বিশুদ্ধ নিয়তে, তাদের পক্ষে লড়াই করতেই হবে, শুধু কৌশলগত স্বার্থের জন্য নয়। এবং মুসলিম উম্মার ঐক্য দরকার, কিন্তু সেই ঐক্য হতে হবে ন্যায়, সততা এবং আকিদার ভিত্তিতে। এই পুরো সিরিজে ইরান সম্পর্কে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। সাফাভি বিপ্লব থেকে শুরু করে কিভাবে ইরান শিয়া রাষ্ট্রে পরিণত হল, উপনিবেশবাদের শিকার হয়ে ইরান কিভাবে বিদেশের হাতে গেল, 1979 সালের বিপ্লবের আকিদাগত বাস্তবতা, বিপ্লব পরবর্তী ইরানের ভেতরের এবং বাইরের চিত্র। এবার সিরিজের শেষ পর্বে আমরা এই পুরো যাত্রার মূল্যায়ন করব। ইরান একটি অসাধারণ সভ্যতার দেশ, হাজার বছরের ইসলামী ঐতিহ্যের ধারক, কিন্তু একটি ভুল মতাদর্শিক পথ কিভাবে একটি দেশকে ইসলামী উম্মাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সেটাই এই সিরিজের সবচেয়ে বড় শিক্ষা। আগামী পর্ব মুসলিম উম্মার জন্য শিক্ষা, ইরানের ইতিহাস আমাদের কি বলে, পারস্যের ইতিহাসের সামগ্রিক পর্যালোচনা, উম্মার করণীয় এবং সত্যিকারের ঐক্যের পথ। আজকের এই ভিডিওটা দেখার জন্য শুকরিয়া আদায় করছি। আশা করছি এই ভিডিওগুলো শেয়ার করবে। পরের পর্ব, শেষ পর্ব মিস করো না যেন। আল্লাহ হাফেজ।